বিহারের ফলাফলের বিন্দুমাত্র প্রভাব বাংলায় পড়বে না। আপনারা এসআইআর বা এই ধরনের যা ইচ্ছা চক্রান্ত করতে পারেন, তার মোকাবিলা মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্ব হবে। কিন্তু বাংলার রাজনীতির ফ্যাক্টরগুলি সম্পূর্ণ আলাদা। এখানে উন্নয়ন, এখানে বাংলার সম্মান, বাংলা ভাষার সম্মান, পরিযায়ীর প্রতি চূড়ান্ত অপমান বিজেপির, তাদের অধিকার রক্ষা, বাংলার মানুষের বৈধ ভোটারদের অধিকার রক্ষা, কেন্দ্রের টাকার জন্য বঞ্চনা, প্রতিশোধের রাজনীতি। এখানে বিজেপি মানুষের দ্বারা প্রত্যাখ্যাত, আর শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, যার উন্নয়নের মডেল অন্যান্য রাজ্যকে অনুসরণ বা অনুকরণ করতে হয়। ফলে বিহারের রেজাল্ট যাই হোক, তার প্রভাব বাংলায় পড়বে না এবং সম্পূর্ণ ফ্যাক্টরগুলি আলাদা। এখানে তৃণমূল মানুষের বন্ধু এবং সামাজিক আর্থসামাজিক কাঠামোয় মানুষের আর্থিকভাবে সামাজিকভাবে তৃণমূল বন্ধু, এবং বিজেপি বঞ্চনা উপেক্ষা অপমান অস্তিত্বের সংকট তৈরি করে দেওয়ার জন্য বিজেপি এখানে শত্রু। ফলে 250 আসন নিয়ে প্লাস মাইনাস চতুর্থবারের জন্য বাংলায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি যে নেতারা বিহার দেখিয়ে বাংলা টেনে সকাল থেকে মন্তব্য করছেন, তারা অকারণ পরিশ্রম করছেন। বিহারের সঙ্গে বাংলার ফ্যাক্টরগুলির মিল নেই এবং বিহারের নির্বাচনের কোনো প্রভাব বাংলায় পড়বে না। বাংলায় তৃণমূলের পাশে মানুষ ছিলেন, আছেন, থাকবেন এবং বিজেপি এখানে প্রত্যাখ্যাতই থাকবে। আর বাকি নির্বাচনী বিশ্লেষণ বিহারের, সেটা আমাদের নেতৃত্ব খতিয়ে দেখছে। খুব চাপে পড়েছেন, খুবই মুশকিল। কারণ যেদিকে অভিষেক ব্যানার্জি বলছিলেন যে বিহারের রেজাল্ট বলে দেবে, বিহারের রেজাল্ট দেখিয়ে দেবে, 10টা সিটের জন্য খালি সরকারটা রয়ে গেছে, তাও তো বিহারে ইলেকশন আছে 5-7 দিনের মধ্যে। আর সেখানে বিহারের রেজাল্ট এমন ভাবে দেখিয়ে দেওয়া হলো যে কুণাল ঘোষ বলছেন বিহারের রেজাল্টের ইম্প্যাক্ট তো বাংলায় পড়বেই না। যারা এক্সাইটেড হচ্ছেন, অর্থাৎ বিজেপির কর্মীদেরকে বলছেন, কারণ কর্মীরা এখন চরম হাই এক্সাইটেড যে বিহারে ছাপ্পার ফার ঐতিহাসিক রেজাল্ট করেছে শুধুমাত্র এনডিএ বা জেডিইউ, আমি বলবো না, আমি বলবো বিজেপি, পার্টিকুলার বিজেপি বিহারে ছাপ্পার ফার রেজাল্ট করেছে। ছাপ্পার ফার মানে 101টা সিটের মধ্যে একাই 90টা জিতে ফেলেছে। মানে এর থেকে ভয়ঙ্কর জয় আর কিছু হতে পারে না। আর এখানে কুণাল ঘোষ, যিনি এত কুল মাইন্ডেড ব্যক্তি, হেসে হেসে টিজ করার মতো কথা বলেন, তিনি আজকে এক্সাইটেড হয়ে বলছেন যে বিহারের রেজাল্ট কোনোভাবেই ইম্প্যাক্ট পড়বে না, মানে ফেলতেই পারে না। বললেন যে মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে, আমি তো এখানেই বলছি যে বাংলার রেজাল্ট তো এই ফ্যাক্টরেই ইম্প্যাক্ট ফেলবে। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস দলটা কি মমতা ব্যানার্জির একার কেনা? তিনি নিজে তৈরি করেছেন এই দলটা। মানে কি ব্যাপারটা কি? আর কারোর কৃতিত্ব নেই, আর কারোর সংঘর্ষ নেই, আর কেউ দলে নেই। কে আছে? মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে। আর এইখানেই হচ্ছে সব থেকে বড় গন্ডগোল, যেখানে কুণাল ঘোষ বেশ কিছু ফ্যাক্টর তুলে ধরলেন। আবার এটাও বলছেন যে শীত গ্রীষ্ম বর্ষা মমতাই ভরসা। আর এই সেম ব্যাপারটা বিজেপি করতে গিয়ে 2024-এ সব থেকে বড় ধাক্কা খেয়েছিল, যে শীত গ্রীষ্ম বর্ষা নরেন্দ্র মোদী ভরসা, ওই নরেন্দ্র মোদীর ভরসা ডুবে নিয়েছিল। আর আজকে কুণাল ঘোষ যে বক্তব্য বলছেন, তাতে এখন দেখার বিষয় হচ্ছে যে 2026-এ শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জির ওপর কতটা ভরসা রেখে তৃণমূল কংগ্রেস বাঁচতে পারে, সেটাই এখন দেখার ব্যাপার। কিন্তু ফ্যাক্টরের কথা বললেন, আমিও একমত, বিহারের ফ্যাক্টরের সাথে পশ্চিমবঙ্গের ফ্যাক্টরের একদম মিল নেই। ইনফ্যাক্ট কুণাল ঘোষ যে সমস্ত ফ্যাক্টর তুলে ধরলেন, সেই সমস্ত ফ্যাক্টরের সাথে আপনারাও একমত হবেন। দেখুন, এখানে বলছেন কি উন্নয়ন একটা ফ্যাক্টর, আমি কোন বলছি উন্নয়ন ফ্যাক্টর না, ডেফিনেটলি ফ্যাক্টর, এই ফ্যাক্টরে ভোট পড়বে। সম্মান, নারীর সম্মান, এখন তৃণমূল কংগ্রেস কে দেখে এখন মানুষ ভোট দেয় কিনা, এই সম্মান, নারীর সম্মান একটা ফ্যাক্টর, যারা ডিউটিতে গিয়ে সেফ থাকে না, এই ফ্যাক্টরের উপর তো ডেফিনেটলি ভোট পড়বে। পরিযায়ী শ্রমিকের অপমান, পরিযায়ী শ্রমিকের অপমান, দেখুন পরিযায়ী শ্রমিক বলতে একজনের নাম এসেছে মইনুল ইসলাম, যার লিঙ্ক পাওয়া গেছে আতঙ্কবাদীর সাথে এবং যার দিল্লি বিস্ফোরণে লিঙ্ক পাওয়া গেছে, তাই এনআইএ টিম মুর্শিদাবাদের আজকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং এই মইনুল ইসলামকে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে।
তো ইনিও পরিযায়ী শ্রমিক, কোথা থেকে এসেছেন সেটা তো এসআইআর এর মাধ্যমে বেরিয়েই যাবে। তো এটা একটা ফ্যাক্টর, স্পেশালি সীমান্তবর্তী এরিয়াতে তো ডেফিনেটলি এটা একটা ফ্যাক্টর। আর কি বলেন, প্রতিশোধের রাজনীতি ফ্যাক্টর, আমি কোনসা বলছি রাজনীতি ফ্যাক্টর না, ডেফিনেটলি প্রতিশোধের রাজনীতি ফ্যাক্টর। আর মানুষের অধিকার রক্ষা, এটা তো সব থেকে বড় ফ্যাক্টর। এখন মানুষ ডিসাইড করুক না, মানুষ ডিসাইড করুক যে সে তার অধিকার কতটা রক্ষা করেছে বা তৃণমূল কংগ্রেস কতটা অধিকার রক্ষা করেছে, সেটাই মানুষ এবার 2026-এর বিধানসভা ভোটে মানুষ দেখাবে। দেখাবে না সেরকম ব্যাপার নয়, কিন্তু এখন সব থেকে বড় ব্যাপার হচ্ছে, কুণাল ঘোষকে একটু সিরিয়াস না নিয়ে আমি মেন খবর আপনাদেরকে দিই, সেটা হচ্ছে বিহারের ইলেকশনের রেজাল্ট আউটের পর আর এই দিনই, মানে আজকের দিনই খবর আসছে যে পশ্চিমবঙ্গে আবারও জাতীয় নির্বাচন কমিশন নিজের প্রতিনিধি পাঠাতে চলেছেন। এসআইআর এর কাজ কতটা সঠিকভাবে হচ্ছে সেটাই দেখার জন্য, এবং তার পাশাপাশি বিএলওদেরকে অলরেডি হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তারা যেন স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করার জন্য একদম সঠিকভাবে যেন কাজ করে, কোনো দলের প্রতি কোনো ঝুঁকাও যেন না রাখে। আর যদি কোনো গন্ডগোল হয় তাহলে তার দায়ভারও বিএলওর ওপরেই পড়বে, এবং এটা প্রথমবার এরকম হতে চলেছে। আর আপনারা এটাও বলতে পারেন যে পশ্চিমবঙ্গের এসআইআর কে আলাদা চোখে দেখা হচ্ছে, যেটা জাতীয় নির্বাচন কমিশন দেখছেন, সেই কারণে এটা প্রথমবার হতে চলেছে যে এসআইআর এ দ্বিতীয়বার জাতীয় নির্বাচন কমিশনের দিক থেকে প্রতিনিধি আসতে চলেছেন। আর এটাও জানা যাচ্ছে যে তারা থাকবেন দক্ষিণবঙ্গে, স্পেশালি দক্ষিণবঙ্গের কাজটা কতটা ক্ষতি হচ্ছে, কারোর কোনো দলের কোনো প্রভাব হচ্ছে কিনা কলকাতার দক্ষিণ সাইডে অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে, সেই বিষয়টা ভালো করে নজরে রাখার চেষ্টা করছেন। আর একটা প্রবলেম ধরা পড়েছে, যেটা হচ্ছে যে অনেকে হয়তো বুঝতে পারছেন না, তারা ফর্মটিকে মানে রেখে নিচ্ছে, তারা ফিল আপই করছে না, জমাই দিচ্ছে না বিএলও কে। তো এইবার যেটা ডিসাইড করা হয়েছে সেটা হচ্ছে খসড়া তালিকার পাশাপাশি লিস্ট বার করা হবে, প্রকাশ করা হবে সেই সমস্ত মানুষের যারা এনামোরেশন ফর্ম নিয়ে ফিল আপ করেনি বা বিএলও কে জমা দেয়নি, তাদের লিস্টও সামনে আনা হবে। অর্থাৎ এক কথায় আপনারা বলতে পারেন যে এসআইআর এর জন্য যাতে কোনোভাবে বিএলওরা ভয় না পায়, প্লাস বিএলওদের ওপর একটা প্রেসার থাকবে, আর স্বচ্ছভাবে যাতে তালিকাটা তৈরি হয় সেদিকে জাতীয় নির্বাচন কমিশন কড়া নজর রাখছেন। এর মধ্যেই আবার অখিলেশ যাদবের একটি বক্তব্য সামনে এসেছে, সেটা হচ্ছে যে বিহারের ইলেকশনের রেজাল্ট আর কিছু না, এসআইআর হওয়ার জন্য তার সম্পূর্ণ প্রফিট নাকি বিজেপি পেয়ে গেছে। এখন আপনারা এটা কোশ্চেন করতেই পারেন, তাহলে এসআইআরটা করার দরকার ছিল না? তাহলে ভুয়ো ভোটার থাকতো, মৃত ভোটার থাকতো, অস্বচ্ছ ভোটার লিস্টের মাধ্যমে চলতো, এরকম ভাবে চলতো লাস্ট 2003-এ হয়েছে, তো এখন করারই বাকি দরকার থাকতো। মানে এটাই অখিলেশ যাদব বলতে চাইলেন যে এসআইআর এর জন্য, মানে এতদিন পর্যন্ত আমরা শুনেছি ইভিএম হ্যাক হয়েছে, তারপর আমরা শুনেছি ভোট চুরি হয়েছে। ভোট চুরি যখন হয়েছে এটা অ্যালিগেশনস কে লাগাচ্ছিল? কংগ্রেস, মহাগঠবন্ধন। তো ভোট চুরির জন্য যখন নির্বাচন কমিশন এত বড় পদক্ষেপ নিলেন, যেটা যথেষ্ট ব্যয় বহুল, সেটা হচ্ছে এসআইআর করানো, গোটা দেশ জুড়ে এসআইআর করানো, তো এখন আবার বলছেন যে এসআইআর এর জন্যই ওরা জিতেছে, এসআইআরটাই হচ্ছে মেন কারণ। মানে এদেরকে কি বলা যায় সেটা আমি জানি না। কিন্তু আর একজন ব্যক্তির ভিডিও আছে যেটা দেখানোর আগে একবার আমি আপনাদের সামনে তুলে ধরি বিহারের রেজাল্ট, যেটা ঐতিহাসিক এবং 2010 সালের পর আপনারা বলতে পারেন ভয়ঙ্কর জয়। সেটা হচ্ছে এনডিএ এগিয়ে 193টা সিটে, এনডিএ এগিয়ে 193টা সিটে, মহাগঠবন্ধন মানে ভয়ঙ্কর বাজে পরিস্থিতি, সেটা হচ্ছে 40-এ নেমে গেছে, 40-তে নেমে গেছে। আর অন্যান্য 6, আর জন সুরাজ তো খাতা খুলতে পারেনি, জন সুরাজের এত খারাপ অবস্থা যে সে খাতা খুলতে পারেনি। একটি ওভার কনফিডেন্সের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরি, তারপর যাচ্ছি, এটাকে নিয়েও একটা ইম্পর্টেন্ট ব্যাপার আপনাদেরকে বলার আছে, একবার শুনুন, তারপর যাচ্ছি ডিটেলসে। रिजल्ट के बाद अगर 25 सीट से ज्यादा जदयू को आ जाए तो आप आइएगा, अगर जनसुराज जीता होगा तो भी कहिएगा, मैं छोड़ दूंगा। वजह क्या है? अरे ये तो आप लोगों ने कहा कि अरे ऐसे कैसे हो, मैं कह रहा हूँ इतने दावे के साथ कह रहा हूँ कि नहीं आएगा 25 सीट। কনফিডেন্স হচ্ছে প্রশান্ত কিশোরের যে 25 সিট যদি আসে, জনসুরাজ তো জিতবেই, তো জেতার পরও যদি আমাকে এসে বলে তো আমি ছেড়ে দেবো রাজনীতি। আমি সেটা নিয়ে টিপ্পণী করবো না যে আপনি রাজনীতি ছেড়ে দেবেন, জনসুরাজ জিতে যাবে, আমি এটা বলছি না। আমি ভাবছি সেই অভিষেক ব্যানার্জির কথা, যে অভিষেক ব্যানার্জির মনোবল প্রশান্ত কিশোর একদিনের জন্য এসে এমনটাই বাড়িয়ে দিয়েছিলেন যে এসআইআর এর নামে অভিষেক ব্যানার্জি অমিত শাহকে বলে ফেললেন যে এই বেটা তোর বাপের সার্টিফিকেট দেখা, তোর বাপের সার্টিফিকেট দেখা, এরকম ভাষাও আমরা বলতে শুনেছি। অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে, স্বাস্থ্যমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, শিক্ষামন্ত্রী,
অর্থমন্ত্রী, রেলমন্ত্রী তার বাবার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? তোর মানে আছে সার্টিফিকেট, এরকম একটা ভাষা আমরা বলতে শুনেছিলাম। তো এখন ব্যাপারটা হচ্ছে সেই অভিষেক ব্যানার্জি এবার কি বলে, বা এই বিহার ইলেকশনের পর অভিষেক ব্যানার্জি কি বক্তব্য রাখবে সেদিকে আমার অতি অবশ্যই নজর থাকবে। আর যদিও বিহারের রেজাল্টের আগেই অমিত শাহ অলরেডি দিল্লির বিস্ফোরণকে নিয়ে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন যে এমন পানিশমেন্ট দেব, অ্যাজ আ যাকে বলা হয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এমন পানিশমেন্ট দেব যে গোটা দুনিয়া দেখবে। তো সেদিকেও নজর থাকবে, কারণ বিহারের রেজাল্ট তো ছাপ্পার ফার রেজাল্ট করেছে। আর অভিষেক ব্যানার্জির বাইট কি আসে সেদিকে অতি অবশ্যই আমার নজর থাকবে। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তো একদম মানে গদগদ ব্যাপার, বিজেপি ভয়ঙ্কর জিতেছে বিহারে, সেই কারণে দিচ্ছেন যে হিস্টোরিক ল্যান্ডস্লাইড ভিক্টরি ফর এনডিএ ইন বিহার, হোয়াট অ্যান ইলেকট্রিফাইং মুভমেন্ট for democracy and development. The people of Bihar have spoken with resounding clarity, delivering a historic and unprecedented thumping mandate to the National Democratic Alliance. তো এই টুইটের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে বাংলার বঙ্গ বিজেপির মধ্যে একটা ক্রেজ দেখা যাচ্ছে, যেখানে এখন তো কোথাও না কোথাও আলোচনা করতেই হয় যে আরএসএস এর কৃতিত্ব কম নয়, আরএসএস এর তো কোনো গ্রাউন্ড ডেফিনেটলি ম্যাটার করছে, যে ব্যাপারকে নিয়ে আমি ডিটেল অ্যানালিসিস করে আপনাদের সামনে অতি অবশ্যই তুলে ধরবো। বাকি এখানে এন্ড করবো, আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।